আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। অনলাইন ক্লাসের ধারাবাহিক প্রক্রিয়া আজকে আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণী চারুপাঠ বইয়ের 20 পৃষ্ঠার অর্থাৎ নীলনদ ও পিরামিডের দেশ গল্পের বহু নির্বাচনী প্রশ্ন ও সৃজনশীল প্রশ্নগুলো দেখব। যারা আগের ক্লাসগুলো দেখেনি তাদের দেখে আসার অনুরোধ রইল। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলো আমরা কথা না বাড়িয়ে দেখে নিই। কোন দেশকে পিরামিডের দেশ বলা হয়? উত্তর ঘ মিশর। সৈয়দ মুজতবা আলী কায়রোকে নিশাচর শহর বলেছেন কেন? ঘ রেস্তোরাঁ ও ক্যাফেগুলো খদ্দের গিজগিজ করে বলে। বাংলাদেশ কুয়াকাটা নয়না অবিরাম দৃশ্য দেখে সকলেই মুগ্ধ হয়। এই সূর্যোদয়ের অপরূপ সৌন্দর্য ও উষার আকাশে নজর কাড়া এবং যেমন মন ছুঁয়ে যায় তেমনি সূর্য অস্তের মহিমায় বর্ণিল লোভ হাতছানি দিয়ে ডাকে। উদ্দীপকের নীলনদ ও পিরামিডের দেশ ভ্রমণ কাহিনীর সাথে কোন দিক থেকে অধিকতর সাদৃশ্যপূর্ণ? এখানে উত্তর হবে আলো খেলা। 4 নম্বর, উক্ত সাদৃশ্যপূর্ণ দিকটি মানুষের মনে প্রফুল্ল আনে এবং বিলাসী করে। তাহলে উত্তর হচ্ছে 1 ও 2, ক নম্বর উত্তর। প্রফুল্ল আনে এবং বিলাসী করে। এবার আমরা দেখে নেব সৃজনশীল প্রশ্ন। আগে আমরা উদ্দীপকটা পড়ে নেই। 1 নম্বরে দেওয়া আছে, আমরা কয়েকজন বন্ধু গ্রীষ্মের ছুটিতে সেন্ট মার্টিন দ্বীপের উদ্দেশ্যে রওনা হলাম। উদ্দেশ্য ছিল 2 চোখ ভরে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা। ঢাকা থেকে চট্টগ্রাম, আবার সেখান থেকে কক্সবাজার গেলাম। সেখান থেকে সেন্ট মার্টিন, কি অপূর্ব দৃশ্য আর সৌন্দর্যের মাখামাখি। কোরাল পাথরের সরাসরি সেন্ট মার্টিন এক বিশাল অহংকার। এছাড়াও আছে নীল পানির এক রাজপুরী। সেখানে কচ্ছপেরা অবাধে ঘুরে বেড়ায়, ডিম পাড়ে, কাঁকড়ারা দল বেঁধে আলপনা আঁকে। সেন্ট মার্টিন না গেলে প্রাকৃতিক সৌন্দর্যের এই লীলাভূমি আধেখানায় থেকে যেত। ক নম্বর প্রশ্ন দেওয়া আছে, নীলনদ ও পিরামিডের দেশ কার লেখা? তো চলো আমরা উত্তরটা দেখে নিই। নীলনদ ও পিরামিডের দেশ সৈয়দ মুজতবা আলীর লেখা। যারা হচ্ছে প্রশ্নগুলো স্ক্রিনশট নিতে পারে এবং যারা পড়তে চাও তারা হচ্ছে স্ক্রিনশট ফোনে রেখে দিতে পারে, আবার হচ্ছে খাতায় লিখে নিয়ে তোমরা মুখস্থ করতে পারো। আর যেটা সুবিধা হবে সেটা করে উত্তরটা লিখে নিও। খ নম্বর প্রশ্ন, উটের চোখগুলো রাতের বেলায় সবুজ দেখাচ্ছিল কেন? মোটরের হেডলাইটের আলো পড়ায় উটের চোখগুলো রাতের বেলায় সবুজ দেখাচ্ছিল। এটা একসঙ্গে লেখা, এটা হচ্ছে ভাগ ভাগ করে লিখবা। এটা হচ্ছে জ্ঞানমূলকটুকু, এটা আলাদা খণ্ডে লিখবা। আমরা এর আগের ক্লাসে মিনু গল্পে সৃজনশীল কীভাবে লিখতে আমরা দেখাই দিয়েছিলাম বা বলে দিয়েছিলাম। তো সেই অনুযায়ী যারা আগের ক্লাসগুলো দেখেছো তারা বুঝতে পারবা যে জ্ঞানমূলকটা আলাদা করে লেখার কথা। সেটা হচ্ছে এই দেখাচ্ছিল পর্যন্ত এখানের জ্ঞানমূলক। তো এটা হচ্ছে আলাদা করে লিখে এই লাইনটা নিচে থেকে শুরু করবা 1 বা 2 লাইন ফাঁকা দিয়ে। লেখক যখন মরুভূমির মধ্য দিয়ে যাচ্ছিল তখন চারদিকে অন্ধকার ছিল। অন্ধকারের মধ্যে হঠাৎ উটের কাফেলার ওপর মোটরের আলো পড়ে, আর আলো পড়ায় কারণে উটের চোখগুলো সবুজ আলো বলে মনে হচ্ছিল। তারপর গ নম্বর প্রশ্ন, ভ্রমণকারীদের যাত্রাপথের সাথে লেখকের মিশ্রণে ভ্রমণ কি মিল খুঁজে পাওয়া যায় তা বর্ণনা করো। ভ্রমণকারীদের যাত্রাপথে প্রাকৃতিক সৌন্দর্যের সাথে লেখকের মিশরের নীলনদের সৌন্দর্যের বর্ণনা মিল খুঁজে পাওয়া যায়। নীলনদ ও পিরামিডের দেশ রচনার লেখক প্রথমে সুয়েজ বন্দরে পৌঁছান, তারপর সূর্যাস্ত বা চন্দ্রলোকের পাড়ি দিয়ে মরুভূমি, তারপর শহরতলি ব্যস্ততম পাহাড় পাড়ি দিয়ে ঢুকে যান কায়রো শহরের ঠিক মাঝখানে। এরপর নীলনদের প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করেন। নীল জলের ওপর দিয়ে নৌকা খেলা লেখকের মনকে উদ্বেল করে। উদ্দীপকে ভ্রমণকারীদের উদ্দেশ্য ছিল সেন্ট মার্টিন যাওয়া আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা। এজন্য তারা ঢাকা থেকে চট্টগ্রাম, তারপর কক্সবাজার হয়ে সেন্ট মার্টিনে পৌঁছায়। কেবল পাথরের সরাসরি সেখানে আরও রয়েছে নীল পানির এক রাজপুরী। সেই সৌন্দর্যের আলোচ্য রচনা নীলনদের সাথে কথায় স্মরণ করায় আমাদের। এই বর্ণনায় উদ্দীপকের সাথে আলোচ্য রচনাকে সাদৃশ্যপূর্ণ করেছে। ঘ নম্বর, সেন্ট মার্টিন না গেলে প্রাকৃতিক সৌন্দর্যের এই লীলাভূমি অদেখায় থেকে যেত। এই বক্তব্যটি নীলনদ ও পিরামিডের দেশ রচনার আলোকে বিশ্লেষণ করো।
সেন্ট মার্টিন না গেলে প্রাকৃতিক সৌন্দর্যের এই লীলাভূমি অদেখায় থেকে যেত। এই বক্তব্য নীল নদের প্রাকৃতিক সৌন্দর্যের ক্ষেত্রে প্রযোজ্য। এটা হচ্ছে জ্ঞানমূলক এই প্রযোজ্য পর্যন্ত। তারপরেরগুলো হচ্ছে খ নাম্বার বা হচ্ছে অনুধাবন, যে ঘ দাগে যে অনুধাবনটা লিখতে হয় সেটা হচ্ছে এইখান থেকে শুরু। নীলনদ আর পিরামিডের দেশ রচনার লেখক নীলনদকে দেখায় মাত্র বলেছেন, এইবার চোখের সামনে ভেসে উঠল এক অতি রমণীয় দৃশ্য। উদ্দীপকে ভ্রমণকারী সেন্ট মার্টিন দ্বীপে নীল পানির রাজপরীর কথা তুলে ধরেছেন। এইখানে যে অনুধাবন কিন্তু এইখানে শেষ। তারপর হচ্ছে উদ্দীপকের যে ঘ নম্বর যে তৃতীয় প্যারাটা এইখান থেকে শুরু। সেখানে আবাদে ঘুরে বেড়াচ্ছে কচ্ছপরা, ডিম পাড়ে কাঁকড়ারা দল বেঁধে আলপনা আঁকে, সব মিলিয়ে সেখানকার পরিবেশ এক কথায় অপূর্ব। তাই তো উদ্দীপকে সেন্ট মার্টিনকে বলা হয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। তারপর হচ্ছে ঘ নম্বরের যে 4 নম্বর প্যারাটা, সেই 4 নম্বর অংশটা হচ্ছে এই আলোচ্য রচনা পড়ে বোঝা যায় যে লেখকও নীল নদ সম্পর্কে একই কথা বলতে চান, কারণ তিনি নীল নদের উত্তাল ঢেউয়ের যে বিবরণ দিয়েছেন তা কথা হবে কথা একারিয়া, এখানে বানানটা মিস্টেক আছে, কটা এটা দিয়ে না, বিবরণ দিয়েছে তা কথাই অসাধারণ। আর এই সৌন্দর্যকে কাছ থেকে উপভোগ করতে পারা নিঃসন্দেহে সৌভাগ্যের ব্যাপার। সেই সৌভাগ্য রচনা থেকে লেখকের হয়েছে, তাই তিনি আবেগের উচ্ছ্বাসিত। এবার আমরা 2 নম্বর সৃজনশীলটা দেখব। শ্রেয়সী তার বন্ধুদের নিয়ে বাংলাদেশের রাজধানী ঢাকার উদ্দেশ্যে রওনা হলো। পদ্মা ও যমুনার রূপালী স্রোত পাড়ি দিয়ে তারা একসময় ঢাকায় পৌঁছায়। সেখানে তারা প্রথমেই লালবাগের দুর্গে, এ যেন ফেলে আসা মুঘল সাম্রাজ্যের এক টুকরো রাজত্ব। মুঘল সম্রাটদের স্থাপত্য ঐশ্বর্য এখানে লুকিয়ে আছে। এখানকার দরবার হলো পরিবিবির মাজার, শাহজাদা আজমের মসজিদ দেখে তারা ছবি তুলতে লাগলো। তারা শেষ পর্যন্ত স্বীকার করলে এখানে আসার ফলে তারা অতীত ইতিহাস ও সম্রাটের হারিয়ে যেতে বসা বিলাসকৃতির সঙ্গে পরিচিত হতে পেরেছে। ক নীলনদ ও পিরামিডের দেশ রচনাটির লেখক কোন গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে? তো চলো আমরা উত্তরটা দেখে নিই। নীলনদ ও পিরামিডের দেশ রচনাটির লেখকের জলের ডাঙা গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, সংকলন করা হয়েছে। এটা তোমাদের যে পাঠ পরিচিতি লেখা আছে, ওই পাঠ পরিচিতি দেখো প্রথম লাইনে মনে হয়, দ্বিতীয় সেন্টেন্সটা মনে হয় এই উত্তরটা দেওয়া আছে যে লেখক কোন গ্রন্থ থেকে এই গল্পটি সংকলন করেছে, জলের ডাঙায়। এখানে যারা আগের আমার পাঠ পরিচিতি, লেখক পরিচিতি এবং শব্দটিকার যে ক্লাসটা দেওয়া আছে ওই ক্লাসটা দেখেছে, তারা হয়তো এই প্রশ্নটা দেখেছে। এই নীল জল দিয়ে এদেশে চাষ হয় কেন? এদেশে নীল নদীর তীরে মিশরে অবস্থিত হওয়ায় নীলের জল দিয়ে এই অঞ্চলে চাষাবাদ হয়। তাহলে এই মিশরে অবস্থিত হচ্ছে নীল নদের তীরে, এই জন্য মানুষ এই নীলের জল নিয়ে, বা এখানে নীলের বলতে নীল নদ বোঝানো হয়েছে, নীল নদের জল দিয়ে এই অঞ্চলের মানুষ চাষাবাদ করে। নীল নদ মিশরের সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী। মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল নীল নদকে কেন্দ্র করে। নীল নদের পানি গোটা দেশে ছড়িয়ে দিয়ে গোটা অঞ্চলে চাষাবাদ করা হয়। মিশরের কৃষিক্ষেত্রে বিশাল অবদান এই নদের। এ কারণে বলা হয় মিশর নীল নদের দান, কারণ নীলের পানি দিয়ে দেশের যাবতীয় চাষ হয়। তারপর গ নম্বর হচ্ছে উদ্দীপকের দুর্গে নীলনদ ও পিরামিডের দেশ রচনার যে দিকটি সাদৃশ্য রয়েছে তা ব্যাখ্যা করো। নীলনদ ও পিরামিডের দেশ রচনার লেখক পৃথিবীর সমস্ত আশ্চর্যের একটি পিরামিড সম্পর্কে স্পষ্ট ধারণা দিয়েছেন। এই পিরামিডের নির্মাণশৈলী অপূর্ব। পৃথিবীর সবচেয়ে প্রাচীন কৃত্রিম স্তম্ভ এই পিরামিড। এইখানে কিন্তু হচ্ছে জ্ঞানমূলকটা হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত, অনুধাবনটা হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত। তোমরা এটা একটু লেখার সময় ভাগ ভাগ করে লিখে নিও। পৃথিবীর সবচেয়ে পুরাতন কৃত্রিম স্তম্ভ এই পিরামিড, এটি নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। গিজে অঞ্চলে পিরামিডই পৃথিবীর বিখ্যাত। প্রায় 500 ফুট উঁচু এই পিরামিড সামনাসামনি দেখে আর উচ্চতা সম্পর্কে ধারণা করা যায় না। বহুদূর গিয়ে দেখা যায় পিরামিডের 3টি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। উদ্দীপকে শ্রেয়সী তার বন্ধু পরিদর্শন করেছিল লালবাগ দুর্গ। এটি ছিল
এটি ছিল ফেলে আসা মুঘল সাম্রাজ্যের এক টুকরো রাজত্ব। মুঘল সম্রাটদের স্থাপত্য ঐশ্বর্যের নিদর্শন দরবার হলো পরিবিবির মাজার ও শাহজাদা আজমের মসজিদ ইত্যাদি। এসব নিদর্শন তাদের প্রাচীন কীর্তির কথা মনে করিয়ে দেয়। পুরো দুর্গটি ঘিরে দেখালে বোঝা যায় যে এটি কত দীর্ঘ সময় ধরে নির্মাণ করা হয়েছে। নীলনদ ও পিরামিডের দেশ রচনায় বলা হয়েছে যে অর্থাৎ প্রাচীন মিশরীয় ফারাও সম্প্রদায়ের ও তাদের সমৃদ্ধি নিদর্শন হিসাবে নির্মাণ করেছিল পিরামিড, যেটা বিশ্বের আশ্চর্য স্থাপত্য। এই উদ্দীপকে লালবাগ দুর্গের মুঘল আমলের স্থাপত্য নিদর্শনের অপূর্ব নির্মাণশৈলী অনুধাবন করা যায়। তাই লালবাগ স্থাপত্যর সাথে পিরামিডের স্থাপত্য শৈলীর যথেষ্ট মিল খুঁজে পাওয়া যায়। এবার দেখে নেব ঘ নম্বর প্রশ্ন। উদ্দীপকের শ্রেয়সী ও তার বন্ধুদের ভ্রমণের উদ্দেশ্যে যেন সৈয়দ মুজতবা আলীর চাওয়া মন্তব্যটি নীলনদ পিরামিডের দেশ রচনার আলোকে বিশ্লেষণ করো। ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানার ক্ষেত্রে উদ্দীপকের শ্রেয়সী ও তার বন্ধুদের ভ্রমণ ও লেখকের ভ্রমণের উদ্দেশ্য একই। নীলনদ ও পিরামিডের দেশ রচনায় লেখক পৃথিবীর রূপ ও রস সৌন্দর্যকে স্বচক্ষে দেখতে পেয়েছেন। তিনি বিভিন্ন দেশের পথ প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন, মরুভূমি দুর্গম পথ পাড়ি দিয়েছেন, কায়রো নগরের জনজীবন, আচার অভ্যাস, খাবার দাবার ইত্যাদির সাথে পরিচিত হয়েছেন। তিনি নীলনদের বুকে ভাসমান নৌকা ও পৃথিবীর সপ্তম আশ্চর্য পিরামিড, মসজিদের মিনার, কারুকাজ সবকিছু গভীর আন্তরিকতা দিয়ে প্রত্যক্ষ করেছেন। অজানাকে জানার দুর্বিনাম ও এখানে হবে আকাঙ্ক্ষা, বানানটা ভুল আছে, কয়াকার উঙ্গুই ক্ষয়াকার হবে, এখানে খিয়াকার আর কয় দন্তুসাই দুইটা হবে না, কয়াকার উঙ্গুই ক্ষয়াকার হবে। আকাঙ্ক্ষা ছিল তার সহজাত বৈশিষ্ট্য। উদ্দীপকের শ্রেয়সী ও তার বন্ধুদের অজানাকে জানার আকাঙ্ক্ষা নিয়ে রাজধানী ঢাকার লালবাগ দুর্গে ভ্রমণ করতে আসে মোগল সাম্রাজ্যের স্থাপত্য ঐশ্বর্য দরবার হল পরিবিবির মাজার, শাহজাদা আজমের মসজিদ ইত্যাদি পরিদর্শনকালে তারা প্রাচীন কীর্তিসমূহ স্বচক্ষে দেখে প্রত্যক্ষ জ্ঞান লাভের চেষ্টা করে। তাই নিঃসন্দেহে বলা যায় যে উদ্দীপকের শ্রেয়সী তার বন্ধুদের ভ্রমণের উদ্দেশ্য যেন লেখকের চাওয়া মন্তব্যটি যথার্থ। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে।